হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে তোমাদের প্রিপোজিশনের এই মাস্টার ক্লাস 3 অর্থাৎ লাস্ট পার্টে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র 3টি পার্ট এই প্রিপোজিশনের দেখে তুমি পুরোপুরি মাস্টার হয়ে উঠতে পারবে। আর এটি আমরা লাস্ট পার্টে চলে এসেছি। এর আগের দুটো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে নিচে আমি তাদের লিঙ্কগুলি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। কিন্তু আজকে ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে কয়েকটি লাস্ট যেগুলো ইম্পর্টেন্ট প্রিপোজিশন রয়েছে সেগুলি আমরা শিখব এবং তার মানেগুলি এবং কয়েকটি এক্সারসাইজও করে নেব। তো পুরোপুরি কিন্তু এটা তোমার কাছে এক ধরনের বলতে গেলে মাস্টার ক্লাস জেম বলা চলে। তো সবাই ভালো মতো নোট করে করে এই ক্লাসটিকে করো, তাহলে তোমাদের কাছে প্রিপোজিশন সারা জীবনের জন্য একবারে আয়ত্তে চলে আসবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রিপোজিশন আছে ফর। ফর মানে কি? ফর মানে আমরা জানি জন্য। আমরা বলি না দের ইজ এ গিফট ফর ইউ। গিফট ফর ইউ মানে তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? তো ফর দিয়ে জন্য বোঝায়। তারপর কি? ফর দিয়ে মূল্য অবধি বোঝায়, কোনো জিনিসের মূল্য। যেমন কত দিয়ে কিনেছি জামাটা? ফর জাস্ট 599, মানে 599 টাকা নিয়েছি জাস্ট। ওকে। তারপর সময়কাল বোঝায়। সাপোজ তুমি কারোর জন্য ওয়েট করছো তার বাড়ির বাইরে, আরে আই এম ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? তো সময় বোঝাতে এখানে ফর ইউজ হয়। তাহলে 3টি আমরা সময়কাল বুঝতে পারলাম। তাহলে তোমরা খাতায় যদি নোট করছো তো ফর সমান সমান জন্য কমা মূল্য কমা সময়কাল। এখানে একটা উদাহরণ আছে, দিস মেডিসিন ইজ ফর ফিভার। এই ট্যাবলেটটি বা এই মেডিসিনটি ফিভারের জন্য, জ্বরের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রিপোজিশন করছি, তো প্রিপোজিশনের আমরা মনে আছে ফার্স্ট ক্লাসে কি বলেছিলাম? প্রি কথার অর্থ কি? প্রি কথার অর্থ হলো আগে। যেমন তোমরা দেখো প্রিভিয়াস, প্রিভিয়াস মানে কি বলে? আগে। তো প্রি কথার অর্থ আগে, ঠিক আছে? তারপর কি? পজিশন। পজিশন মানে কি? ইয়েস, পজিশন মানে হলো, বলো, স্থান, তাই না? তো আগে স্থান। আচ্ছা, আমরা এতদিন তো শিখলাম যে প্রিপোজিশন আগে স্থান। কার আগে স্থান? নাউন বা প্রোনাউন। ইয়েস, নাউন অথবা প্রোনাউন। নাউন মানে কি? কোনো কিছুর নাম। আর কোনো কিছু নাম না বসায় তার পরিবর্তে যেটা বসাই সেটাকে প্রোনাউন বলে, তাই না? তার থেকেও ইজিলি যদি তুমি মনে রাখতে চাও, অবজেক্টের আগে প্রিপোজিশন বসে। কি? অবজেক্টের আগে, ঠিক আছে? এবার অবজেক্টটা কি জিনিস? অবজেক্টটা হচ্ছে কোনো একটা লাইনকে, লাইনের মধ্যে যেটি ভার্ব আছে, ভার্ব মানে হচ্ছে যেটি কাজ আছে, সেই কাজটিকে যদি আমি কি মানে কে বা কারা ছাড়া, ভার্বটিকে কি কে বা কারা ছাড়া বাকি যা কিছু দিয়ে প্রশ্ন করব তা অবজেক্ট বেরিয়ে আসবে। একটা উদাহরণ দেখে নেবে, চলো। এই যে এখানে আছে, হি ওয়াজ পানিশড ফর হিজ মিস্টেক। হি ওয়াজ পানিশড ফর হিজ মিস্টেক। তাহলে এখানে পানিশ কথাটা হচ্ছে কি? পানিশ কথাটা হচ্ছে শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া একটি কাজ বা শাস্তি পাওয়া একটি কাজ। তাহলে সে কিসের জন্য শাস্তি পাচ্ছে? ঠিক আছে, কিসের জন্য শাস্তি পাচ্ছে? এই যে হিজ মিস্টেক। তো এটা হয়ে গেল অবজেক্ট। আর যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট বেরিয়ে আসে। সাবজেক্ট মানে কি? যে কাজ করে। যেমন এখানে কে বকা খাচ্ছে? এই যে এই ছেলেটি বকা খাচ্ছে, তাই না? এ হচ্ছে তাহলে সাবজেক্ট, ঠিক আছে? হি ওয়াজ পানিশড ফর বিং ফর হার মিস্টেক, ফর হিজ মিস্টেক। তারপরে আরেকটি দেখে নিই। এইখানে মেয়েটি কি করলো? জলের বোতল কিনলো, ঠিক আছে? মেয়েটি জলের বোতল কিনলো, কেনাটা হচ্ছে কাজ। আচ্ছা, এখানে কাজটা কে করলো? মেয়েটি। কে দিয়ে প্রশ্ন করলাম, সাবজেক্ট বেরিয়ে আসলো, তাই না? এবার যা কিছু দিয়ে তুমি একে প্রশ্ন করবা তা যা বেরিয়ে আসবে সেটা অবজেক্ট। কে বা কারা ছাড়া যা কিছু দিয়ে ভার্বকে তুমি প্রশ্ন করবা তা বেরিয়ে আসবে অবজেক্ট। যেমন কি কিনলো? ওয়াটার বোতল কিনলো। কত দিয়ে কিনলো? 10 রুপিস দিয়ে কিনলো। এই যে এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, তাই না? বুঝতে পারলে? নেক্সট, এখানে ওয়েটের ওই উদাহরণটা দিয়েছি, আই ওয়াজ ওয়েটিং ফর অ্যান আওয়ার। ফর দিয়ে ওয়েট বোঝায়। আচ্ছা, এরপরে বাই আছে। বাই মানে কি? বাই মানে হচ্ছে দ্বারা। কোনো কিছু কাজ করা হয় কোনো কিছুর দ্বারা, সেরকম এটাতে বাই বসে। বা বাই দিয়ে সময়কালও বোঝায়, অনির্দিষ্ট সময়কাল।
এই যে অনির্দিষ্ট সময়কাল বা সময়সীমা। বাই দিয়ে পাশে বোঝায়, যে বলে না এই দোকানটা বাই দ্য রোড, মানে রোডের পাশেই, ঠিক আছে, আমার বাড়ি বাই দ্য রোড মানে রোডের পাশেই, ঠিক আছে। আর দ্বারা কি, দ্বারা তো আমরা ভয়েসে ইউজ করি, তোমরা ভয়েস চেঞ্জ সবাই করেছো। যেমন ধরে নাও আমি বললাম আমি আম খাই, আম খাওয়া হয় আমার দ্বারা, তো এই যে ভয়েস চেঞ্জ করে দিলাম আম খাওয়া হয় আমার দ্বারা, সেখানে বাই বসাতে হয় দ্বারা কথাটার জন্য, ঠিক আছে। যেমন দ্য পোয়েম, কবিতাটি লেখা হয়েছে ট্যাগরের দ্বারা, ঠিক আছে। তাহলে কোনো কাজ কারো দ্বারা করা হলে বাই কথাটি বসে প্রিপোজিশনে, এখানে ড্যাশ থাকবে, তোমাকে লিখতে হবে কি বাই, বুঝতে পারলে। এমন তারপরে দেখো ডিনার ইজ কুকড বাই মাদার, ডিনার রান্না করা হয় মায়ের দ্বারা। তারপর ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। আচ্ছা বাই দিয়ে কি বোঝায় বললাম, বাই দিয়ে সময়সীমা বোঝায়, সময়সীমা, তাই না, বাই দিয়ে একটা টাইম লিমিট বোঝায়। তো তোমাকে আমি তোমাদের স্যার মনে করো বললো যে এই প্রজেক্টটা 20 তারিখের মধ্যে জমা দিবি, তো বাই 28 ডিসেম্বর বা 28 জানুয়ারি বা যেটা সময় তোমার আগে এখন চলছে সেই, বুঝতে পারলে। তো বাই দিয়ে সময়সীমা বোঝায়। বা তোমাদের টিউশন টিচার বা কেউ, আমি বললাম যে এই কাজটি 5টার মধ্যে শেষ কর, তো বাই 5 PM, ঠিক আছে। এই যে তারপরে 4th সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল PDF, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না। ওকে, এটা দিয়েও সময়সীমা বোঝাচ্ছে যে তোমাদের রেজাল্ট পাওয়া যাবে ফ্রাইডের মধ্যে। এরপরে অফটা করেছি আমরা সম্পর্ক, এর আগের ক্লাসে অফটা বুঝিয়েছি আমি, তাই আবার বোঝাতে গেলাম না, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি উইথ, কথাটিও বুঝিয়েছি। থ্রুটা আরেকবার বলে দিই, থ্রুটা একটু ইম্পর্টেন্ট আছে। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেমন এই পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, আগের ক্লাসে বুঝিয়েছিলাম, ঠিক আছে, পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, তো এটাতে থ্রু ইউজ হয়। বা কোনো মানুষ কোনো দুবিধার মধ্য দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে, সেটাতেও থ্রু হয়। যেমন হি ইজ গোয়িং থ্রু স্ট্রেস, মানুষটি স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে, স্ট্রেস মানে তো জানোই, মানে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে অ্যাবাউট, এটি আমরা করেছি আগের দিনে, তো এটি আমি আর দেখছি না। এরপর নেক্সটে আমরা চলে আসি আজকের নতুন প্রিপোজিশনে, ঠিক আছে। বাই তো আমরা করলাম, ফরও করলাম, থ্রুও করলাম, এবার চলে আসছে ইনটু এবং অনটু, এটা নতুন আছে। আচ্ছা, ইনটু কথাটার অর্থ কি? ইনটু কথার অর্থ হলো কোনো জিনিস বাইরের থেকে ভেতরে আসা, কোনো জিনিস বাইরের থেকে ভেতরে ঢোকা, ঠিক আছে। যেমন ধরে নাও একটা বেড়াল বা একটা কুকুর দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেল, তো এটাতে ইনটু বসবে। কি, একটা ছেলে বা একটা চোর ধরে নাও কোনো একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে গেল, দৌড়ে রুমের মধ্যে ঢুকলো এবং লুকিয়ে গেল, তো রুমের মধ্যে ঢোকার ইংলিশটা হচ্ছে ইনটু, ঠিক আছে। আর অন টু কথাটা কি? অন মানে কি? ওপরে, প্রথম ক্লাসে বুঝিয়েছি অন মানে কি ওপরে। অন টু মানে কোনো কিছুর ওপরে হঠাৎ করে লাফ দেওয়া বা কোনো কিছুর ওপরে হঠাৎ করে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুর ওপরে হঠাৎ করে অবস্থান করা, ঠিক আছে। এখানে দেখে নাও কোনো কিছুর ওপরের দিকে ওঠা বা পড়া বোঝাতে। যেমন বাইরের থেকে ভেতরে ঢোকাটা কি? দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, ক্যাটটা বক্সের ভেতরে ঢুকলো,
বাইরের থেকে ভেতরে ঢুকা মানে কি ইনটু। অনটু মানে কি দ্য বয় জাম্পড অনটু দ্য বেড, একটা ছেলে বেডের উপরে জাম্প করলো মানে বিছানার উপরে জাম্প দিল। তো যেহেতু বিছানার ওপরে এটা, বাইরের থেকে বিছানার মধ্যে গেল, বিছানা এরিয়ার মধ্যে, তো এটাতে অনটু বসবে। আচ্ছা, এটি থেকে শুধুমাত্র অন বসানো যায়? হ্যাঁ, বসানো যায়। অনটু এই যে প্রিপোজিশনটা আছে খুব কম ইউজ হয়, তাই তোমরা অন কথাটিকেও ইউজ করতে পারো। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে মধ্য দিয়ে, অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপার। এই যে তোমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রোড। কোনো একটি মানুষ এপার থেকে ওপারে গেল, বা এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, ধরে নাও এই মাঝখানে হচ্ছে নদী, ঠিক আছে, মাঝখানে জল বয়ে যাচ্ছে, তো একটা ব্রিজ এপার থেকে ওপারে যায়। তো অ্যাক্রস মানে বুঝতে পারলে, অ্যাক্রস সমান সমান এপার থেকে ওপার, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বোঝাতে। হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, সে রোডের এপার থেকে ওপারে গেল। ঠিক আছে, যখন তোমরা রাস্তা পারাপার করো, এপার থেকে ওপারে যাও, তখন সেটাকে বলা হয় অ্যাক্রস। ধরে নাও তোমরা কোনো একটি মাঠ পার করলে, তাহলে ওটাকে বলা হবে অ্যাক্রস। যদি তোমরা মাঠের মধ্যে ঘুরছো, তাহলে ওটাকে বলা হবে কি ইন দ্য ফিল্ড বা থ্রু দ্য ফিল্ড, মানে মাঠের মধ্য দিয়ে। কিন্তু মাঠটাকে যদি তুমি পার করো, তাহলে সেটা হবে অ্যাক্রস। ওকে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কোনো একটা জিনিস রয়েছে আর তার চারপাশে কোনো কিছু আছে। অ্যারাউন্ড মানে কি চারপাশে বোঝায়, গোল করে চারপাশে বোঝায়। রাউন্ড কথাটা তো এখানে আছে, দেখতে পাচ্ছ, তার সঙ্গে এ কথাটি ইউজ হয়েছে। রাউন্ড মানে হচ্ছে চারিপাশে গোলাকার ভিত্তিতে, ঠিক আছে, চারিদিকে ঘিরে রয়েছে কাছাকাছি এলাকায়, মানে চারপাশে রয়েছে কোনো জিনিস। যেমন কি দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড দ্য টিচার, একটা টিচার কিছু বোঝাচ্ছেন তার চেয়ার টেবিলে, আর স্টুডেন্টরা তার চেয়ার টেবিলটি ঘিরে রয়েছে, তো সেটাকে বলা হয় অ্যারাউন্ড। ঠিক আছে, নেক্সট। এরপরে আমাদের একটি ইম্পর্টেন্ট যেটি প্রিপোজিশন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে টু। টু মানে কি কোনো একটি দিক বোঝায়। মনে রাখবে, টু এর সমান সমান লিখে রাখতে পারো, টু কোনো একটা দিক বোঝায় বা প্রতি বোঝায়। ঠিক আছে, কোনো একটি দিক বোঝায় বা প্রতি বোঝায়। যেমন কি, যে আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু দ্য ইস্ট, আমি পূর্ব দিকে যাচ্ছি, ইস্ট মানে পূর্ব, আই এম গোয়িং টু দ্য ইস্ট, পূর্ব দিকে যাচ্ছি। তারপর শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে। ঠিক আছে, তো একটি নির্দিষ্ট দিক বোঝাতে বা একটি নির্দিষ্ট জায়গার দিকে বোঝাতে কি হয়, টু বসে। তারপরে প্রতি বসে, প্রতি মানেও কি টু। ঠিক আছে, টু মানে প্রতি। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, মানে তোমার প্রতি জন্মদিনের শুভেচ্ছা। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ যখন বলা হয়, তোমার প্রতি জন্মদিনের শুভেচ্ছা। তো টু কথাটি দিয়ে প্রতি বোঝায়। আরেকটি কি, উদ্দেশ্য বোঝায়, টু দিয়ে উদ্দেশ্য বোঝায়। ঠিক আছে, লিখে নিলে টু দিয়ে উদ্দেশ্য বোঝায়। একটি উদাহরণ আমি দিয়ে দিই, এইটাই মুছে নিলাম। একটি উদাহরণ দিয়ে দিই টু এর উদ্দেশ্য দিয়ে, যে আই অ্যাম গোয়িং টু, নিচে লিখছি, মার্কেট টু বাই ফিশ। আচ্ছা, আমি কোথায় যাচ্ছি? মার্কেটের দিকে যাচ্ছি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে মাছ কেনা, টু বাই ফিশ। তাহলে এখানে আমার উদ্দেশ্য কি? টু বাই, একটা কিছু কেনা। কি কেনা? ফিশ। তাহলে টু দিয়ে কি উদ্দেশ্যও বোঝায়। ঠিক আছে, মনে রাখবে, পাশাপাশি কোনো দিন কিন্তু প্রিপোজিশন বসে না। সাধারণত পাশাপাশি প্রিপোজিশন বসে না। দেখো এখানে টুটা বসেছে, মাঝখানে মার্কেট আছে, তারপরে টু বসেছে। টু টু একসঙ্গে বসতে পারবে না, তাহলে টোটো হয়ে যাবে, তাই না? তো মনে রাখবে যে পাশাপাশি কখনো প্রিপোজিশন সাধারণত বসে না, কিছু কিছু ক্ষেত্রে বসে, যেমন আউট অফ এগুলো রয়েছে, ওগুলো তোমরা করতে করতে বুঝে যাবে। তারপরে কি আছে? অ্যাগেইনস্ট। অ্যাগেইনস্ট মানে কি? অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, তাই না? আমরা দেখি যে ক্রিকেট ম্যাচ চলছে বা ফুটবল ম্যাচ চলছে, অ্যাগেইনস্ট থাকে, যেটাকে বলি কি ভার্সেস, ভিএস, ভার্সেস।
তাই না? এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এটাকে অ্যাগেনস্ট বলা হয়। অ্যাগেনস্ট মানে কি বিরুদ্ধে, তাই না? তো কোনো কিছুর বিরুদ্ধে। সাপোজ ধরে নাও আমি এখন এই বোর্ডের মধ্যে হেলান দিয়ে রয়েছি, তো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? এই বোর্ডের বিরুদ্ধে, এইভাবে হেলান দিয়ে রয়েছি, ঠিক আছে? সেরকম দেখো, সেরকম দেখো এখানে একটি ফিগার রয়েছে, সে দেওয়ালে দেওয়ালে এইভাবে হাত রেখে, ঠিক আছে, হাত রেখে সে দাঁড়িয়ে আছে। তো হি লিন্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল, সে দেওয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, দেওয়ালের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো অ্যাগেনস্ট মানে কি বোঝায়? বিরুদ্ধে বোঝায়। এরপরে আর দুটা রয়েছে, সেটা হচ্ছে ডিউরিং। ডিউরিং মানে কি? ডিউরিং মানে হচ্ছে কোনো একটা সময়কালকে বোঝায়। ডিউরিং মানে কোনো একটা সময়কালকে বোঝায়, ঠিক আছে? যেমন ইট রেইন ডিউরিং দ্য নাইট, রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল। বা তুমি বলতে পারো যে একটা সময়কাল মানে কতটা সময়কাল, সেটা দীর্ঘ সময়কাল বা একটা ধরে নাও ক্ষণস্থায়ী সময়কালও হতে পারে, বেশি ক্ষণস্থায়ী না, বাট একটা দীর্ঘ বা শর্ট টাইম, বেশি শর্ট টাইম না, এরকম লং একটা সময়কালকে বোঝায়, ঠিক আছে? যেমন ধরে নাও ডিউরিং নাইনটিস মানে কি? 1990 শতকের কথা বলছি আমি, সেটাও ইউজ করতে পারো। এবং অনেক সময় কি এখানে ছোট্ট একটা সময় নাইটের কথাও ইউজ করতে পারো। ডিউরিং মানে কি বোঝায়? সময়কাল বোঝায়, যে এত সময়ের থেকে এত সময়ের মধ্যে, ঠিক আছে? কোনো সময়ের মধ্যে লেখা আছে। তারপরে টিল মানে কি? টিল মানে পর্যন্ত। টিল আর আনটিলের মধ্যে তফাৎটা বুঝে নাও। টিল মানে কি? টিল মানে পর্যন্ত, ঠিক আছে? আনটিল মানে যতক্ষণ না। আনটিল মানে বাংলা মানে হচ্ছে যতক্ষণ না, ঠিক আছে? তাহলে টিল মানে কি বুঝলাম? পর্যন্ত। আনটিল মানে যতক্ষণ না। যেমন বলি না, এই যতক্ষণ না, মা বলে বিশেষ করে, যতক্ষণ না পড়া হবে না ততক্ষণ উঠবি না, তাই না? আনটিল ইউ ফিনিশ ডোন্ট গো, ঠিক আছে? তারপর কি এখানে দেখো টিলের কথা রয়েছে, বলছে অফিস বন্ধ থাকবে টিল মানডে, বা অপেক্ষা করো টিল মানডে, ওয়েট টিল মানডে। তো এই উদাহরণগুলো দেওয়া যায় যে টিল মানে কি? পর্যন্ত। মানডে অবধি অপেক্ষা করো, মানডে পর্যন্ত অপেক্ষা করো। বা মা বলে উঠলেন যতক্ষণ না পড়া হবে ততক্ষণ বাইরে যাবে না। আনটিল ইউ ফিনিশড ইউর রিডিংস ডোন্ট গো আউটসাইড, ঠিক আছে? এরকম কথাগুলি ইউজ করতে পারো টিল আর আনটিল দিয়ে। বিফোর আর আফটার, এগুলো বলার মতো কিছু নেই। বিফোর মানে আগে, আর আফটার মানে পরে। ওষুধের পাতায় লেখা থাকে যে বিফোর লাঞ্চ বা বিফোর ডিনার এই ওষুধটা নিতে হবে, বা লেখা থাকে বিফোর হ্যাভিং ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট খাওয়ার আগে খালি পেটে খেতে হবে, তাই না? তারপর আফটার মানে কি? আফটার ডিনার, আফটার মানে পরে, ডিনারের পরে, ঘুমানোর আগে খেতে হবে, তাই না? তো বিফোর আর আফটার আমি অত বোঝালাম না, এটা খুবই সোজা তোমাদের জন্য, শুধু মানেগুলো লিখে রাখা অত্যন্ত জরুরি, লিখে রাখবে। এরপরে আরেকটি রয়েছে সিন্স মানে কি? সিন্স মানে কোনো কাজ মানে অনেক আগে হয়েছিল, তখন থেকে। সিন্স মানে কি? তখন থেকে বোঝায়। বাংলা মানে যদি আমি বলি, তখন থেকে, বাংলা মানে হলো তখন থেকে। সাপোজ তোমরা তোমাদের যেই বাড়িতে রয়েছো, তোমরা কোন সাল থেকে থাকো সেটা তোমাকে বলতে হবে সিন্স, বুঝতে পারলে? কত সাল থেকে রয়েছো সেটা কি বলতে হবে? সিন্স। যেমন ধরে নাও আমি আমার বাড়িতে 2000 সাল থেকে রয়েছি, তো সিন্স 2000, ঠিক আছে? সিন্স 2000। কেউ ধরে নাও নতুন বাড়ি বানিয়েছে, এইখানে একটি উদাহরণ দেওয়া আছে যে হি হ্যাজ লিভড হেয়ার সিন্স 2020, ঠিক আছে? মানে সে এখানে বসবাস করছে সেই 2020 থেকে, মানে সেই স্থানের বাসিন্দা 2020 থেকে। তো তখন থেকে বোঝাচ্ছে সিন্স কথাটি। বা তুমি অনেক সময় বলতে পারো এই তোর জন্য আমি অপেক্ষা, এই এই মুভিটির জন্য আমি সেই 2-3 বছর ধরে অপেক্ষা করছি, ঠিক আছে? 2-3 বছর ধরে অপেক্ষা করছি, সেটাতে কিন্তু ফর বসাতে হবে, ঠিক আছে? যেহেতু সেখানে সালটা নেই। ফর 2 or 3 years আই এম ওয়েটিং ফর দিস মুভি,
ঠিক আছে, এভাবে বলতে হবে। যখন সাল থাকবে মানে ব্যাখ্যা করা থাকবে কত সাল, তখন তুমি বলবে ফর। কিন্তু যখন একদম সেই মানে সালের অঙ্কগুলি দেওয়া থাকবে, ধরে নাও 2020 বা 2011 বা 2000 বা 1990, তখন তুমি ইউজ করবে সিন্স। দেখবে অনেক দোকানের বোর্ডে লেখা থাকে সিন্স 1860, মানে 1860 থেকে এই দোকান চলে আসছে, বা সিন্স 1990 মানে 1990 থেকে চলে আসছে। তো সিন্স তারিখের ক্ষেত্রে বসে, মানে সালের ক্ষেত্রে বসে, আর যখন সালটিকে ব্যাখ্যা করা হবে কত বছর ধরে, সেটা ফর বসে। মনে রাখবে? ঠিক আছে, চলো কয়েকটি আমরা এখানে উদাহরণ দেখে নিই, যেটা তোমাদের আজকে একসঙ্গে চলো করি। দ্য বয় জাম্পড ড্যাশ দ্য রিভার। দেখো এখানে রিভারের কথা বলা হয়েছে, রিভার বয়ে যাচ্ছে, ঠিক আছে। তো রিভারের ওপরে সে জাম্প করলো, কিন্তু সে ভাসমান অবস্থায় থাকবে নাকি রিভারের মধ্যে, জলের মধ্যে ডুবে যাবে? অবশ্যই রিভারে জাম্প করলে সে জলের মধ্যে ডুবে যাবে। তার জন্য এখানে অন টু কথাটা ইউজ করা যাবে না, এখানে ইনটু কথা ইউজ করতে হবে। যেহেতু একটা ছেলে বাইরের থেকে ভেতরে, রিভারের ভিতরে জাম্প করলো, মানে বাইরের থেকে জাম্প করে ভেতরে গেল, তার জন্য এখানে কি হবে? ইনটু হবে। ঠিক আছে, বুঝতে পারলে কথাটি? এখানে যদি জাম্প ইন করতে তাও সঠিক হতো, যেহেতু কোনো কিছুর মধ্যে সে ঝাঁপ দিল তাও সঠিক হতো। ইনটুটা হচ্ছে একদম কারেক্ট ফর্ম। শি ওয়াকড ড্যাশ দ্য রোড কেয়ারফুলি। আচ্ছা, মানুষ কখন রোডে বেশি কেয়ারফুলি হাঁটে? যখন মানুষ রাস্তা পারাপার করে, তাই না? তো পারাপার করার ইংলিশ কি? অ্যাক্রস, তাই না? আমরা আজকেই শিখলাম এপার থেকে ওপার যাওয়া, অ্যাক্রস। যেহেতু এখানে কেয়ারফুলি ওয়ার্ডটি রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সে রাস্তা পারাপার করলো। ওকে, দ্য চিলড্রেন স্যাট ড্যাশ দ্য টিচার। একটু আগেই করলাম, চিলড্রেনরা কি টিচারের চারপাশে বসে আছে, তাই না? তাহলে এখানে হয়ে গেল অ্যারাউন্ড। আচ্ছা স্যার, এখানে যদি আমরা টিচারের সামনে বলি তাহলে কি কোনো প্রবলেম আছে? না, তোমরা প্রিপোজিশন জানো, তো তোমরা ধরে নাও সামনে বসে আছো, তাহলে কি লিখবে? ইন ফ্রন্ট অফ লিখবে, তাই না? ইন ফ্রন্ট অফ। ওকে, বা বিফোর মানে আগে, টিচারের সামনে বসে আছে, এটাও লিখতে পারো। হি ইজ গোয়িং ড্যাশ স্কুল নাও। একদমই সোজা, ছোটবেলা থেকে বলে আসতেছি আমরা, গোয়িং টু, গোয়িং এর পরে টু। দ্য ল্যাডার ওয়াজ কেপ্ট ড্যাশ দ্য ওয়াল। ল্যাডার মানে সিঁড়ি, সিঁড়ি দেওয়ালের কি সঙ্গে ঘেঁষে লাগানো থাকে, দেওয়ালের বিরুদ্ধে লাগানো থাকে, তো অ্যাগেনস্ট। ঠিক আছে, অ্যাগেনস্ট মানে কি? বিরুদ্ধে। ওকে, ইট রেইনড হেভিলি ড্যাশ দ্য নাইট। একটু আগেই করলাম যে বৃষ্টি হচ্ছিল সারা রাত ধরে, তো ডিউরিং দ্য নাইট একটা সময়কালকে বোঝাচ্ছে, তাই না? 6 নাম্বার কি হলো? ডিউরিং দ্য নাইট। 7 নাম্বার বলো কি হবে? ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ 6 PM। তোমার কাজটি শেষ করো 6টার মধ্যে। একটা সময়সীমা বোঝাচ্ছে, আর যখন সময়সীমা বলো কি হবে? বাই। ইয়েস, যখনই সময়সীমা বোঝাবে বাই কথাটি ইউজ হবে। উই উইল মিট ড্যাশ দ্য ক্লাস ইজ ওভার। আমরা দেখা করব ক্লাসটা শেষ হওয়ার আগে নাকি পরে? ক্লাসটা শেষ হওয়ার পরে, না হলে ক্লাসটা শেষ হওয়ার কথা হতো কেন, তাই না? আমরা ক্লাসের কথা হতোই না, এখানে শেষ হওয়ার কথা বলছে। দেখো, ক্লাস শেষ হওয়ার আগে তো কেউ দেখা করতে পারবে না, ক্লাস শেষ হওয়ার পরে, বা পরের ইংলিশ কি আমরা সবাই জানি? আফটার, তাই না? বিফোর মানে আগে, আফটার মানে পরে। হি হ্যাজ লিভড ইন শিলিগুড়ি ড্যাশ 2019। সে শিলিগুড়িতে 2019 থেকে বসবাস করছে। তো এখানে যেহেতু সাল রয়েছে, স্যার একদম বুঝে গেছি, দোকানের কথা মনে আছে, সিন্স, তাই না? দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রুম সাডেনলি। সেই বিড়ালটি রুমের মধ্যে হঠাৎ করে দৌড়ে এলো। তো বাইরের থেকে ভেতরে আসা মানে কি? বাইরের থেকে ভেতরে আসা মানে ইনটু। গুড, ইনটু। অনটু মানে কি? অনটু মানে কোনো কিছুর ওপরে পড়া। এখানে সে রুমের উপরে তো পড়ছে না, রুমের ভেতরে আসছে, তো ইনটু। ঠিক আছে, তো এইভাবে আমরা প্র্যাকটিস করে নিলাম আজকের কয়েকটি প্রিপোজিশনস। ঠিক আছে, আমি আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে, এবং আমি আরও এরকম প্র্যাকটিস ক্লাস নিয়ে আসব। প্রিপোজিশনের শেখা পুরোপুরি আমাদের শেষ। এই মাস্টার ক্লাস 3টি যে দিলাম আমি, তোমরা নোট করে নিও খাতার মধ্যে। এর থেকে ইজি ক্লাস তোমরা পাবে না, তাই তোমাদেরকে আমি বলছি খাতায় নোট করে নিও, এবং আমার অ্যাপের মধ্যে তোমরা প্র্যাকটিস করে নিও।
অ্যাপটি ডাউনলোড করে দ্য লেজেন্ডস ব্যাচ রয়েছে, সেই লেজেন্ডস ব্যাচে জয়েন করে সেখানে অনেকগুলি প্র্যাকটিস ক্লাস আমি দেব। সেই প্র্যাকটিস ক্লাসগুলিতে আমার সঙ্গে প্র্যাকটিস করো, দেখো তুমি প্রিপোজিশনে পুরোপুরি মাস্টার হয়ে উঠবে। বা অনেকে যারা ভাবছো যে এখন আর প্রিপোজিশন শিখে লাভ কি, দেখো ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা দেবে প্রিপোজিশন কিন্তু থাকবে, আর প্রিপোজিশনে প্রায় ভালোই মার্কস থাকে, তাই প্রিপোজিশন শেখা কিন্তু খুব জরুরি। তো আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে। সি ইউ সুন গাইস।